আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। বর্তমান সময়ে ভূমি আইন অত্যন্ত কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এই জন্য সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে, কিছু জমিকে অচিরেই খাস জমিতে পরিণত করবে। তো এই খাস জমি কিছু শ্রেণী আছে, কোন জমিগুলোকে আপনার খাস জমিতে পরিণত করবে বা আপনার কোন জমিটা খাস জমি হয়ে যাবে। তো এটার কিছু শ্রেণী আছে। এই শ্রেণীগুলোর প্রধানত 7টা শ্রেণী আমি আজকে আলোচনা করব, যে 7 শ্রেণী আপনার অচিরেই খাস জমিতে পরিণত হবে। তাহলে চলুন সেই 7 শ্রেণী কি কি এখন আলোচনা করি। তো আলোচনা পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো বাটন অন করে দিবেন। তাহলে চলুন দেখি কোন 7 প্রকারের জমি বা 7 শ্রেণীর জমি খাস হবে। প্রথমত, অবৈধভাবে দখলকৃত জমি। অবৈধভাবে দখলকৃত জমি কি? মনে করেন আপনি বা আপনার কোনো আত্মীয় স্বজন জমি রেখে অনেক বছর ধরে বিদেশ থাকে, কিংবা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় অনেক হিন্দু পরিবার দেশ ছেড়ে আমাদের পাশের দেশে চলে গিয়েছিল, ভারতে চলে গিয়েছিল। সেই সব হিন্দু পরিবারের কিছু জমি জমা এখনও কিন্তু পড়ে আছে। আর সেই সুযোগে কিছু সুযোগ সন্ধানী দখলদার ব্যক্তি ওই জমিগুলো হাত করে নিজের নামে জাল দলিল করে ফেলে। আর এই জাল দলিলগুলাই কিন্তু ভবিষ্যতে সরকার খুঁজে খুঁজে খাস জমিতে পরিণত করবে। তাহলে বুঝতে পারছেন, প্রথম ও প্রধান হচ্ছে আপনার যে অবৈধভাবে দখলকৃত জমি। তাই কোনো জমি অবৈধভাবে দখলে রাখা যাবে না, আর দখলে যদি রেখেই থাকেন তাহলে এটা অচিরেই খাস জমিতে পরিণত হবে। দ্বিতীয়ত যেই শ্রেণীটা আলোচনা করব, এটি একটি গুরুত্বপূর্ণ শ্রেণী। সেটি হচ্ছে নদী ভাঙনকৃত জমি। আপনি যদি নদী কবলিত এলাকার পাশে বসবাস করেন আর আপনার যদি কোনো জমি নদীতে ভেঙে যায়, সেই জমি কিন্তু সরকারি জমি বা খাস জমিতে পরিণত হয়ে যায়। যতটুকু জমি ভাঙবে মনে করবেন ওই জমিটা পরবর্তীতে খাস জমিতে পরিণত হবে। তবে আপনি চাইলে যখন চর জাগবে বা যদি জাগে, আপনি ভূমি অফিসের কাছে বা সরকারের কাছে আবেদন করে আপনি আপনার নামে হয়তো করে নিতে পারেন। তাহলে দেখতে পারলেন যে নদী ভাঙনকৃত জমি কিন্তু আপনি যত চেষ্টাই করেন এটা খাস জমিতে পরিণত হবে। এরপরে আছে 3 নম্বর যে পয়েন্টটা আমি আলোচনা করব, সেটি হচ্ছে আপনি বা আপনার আশেপাশে যে অবৈধ অনেক বাজার গড়ে উঠেছে, এই বাজারগুলো কিন্তু অনুমোদন নেওয়া হয় নাই। অনেক বাজারে অনুমোদন ছাড়াই কিন্তু গড়ে ওঠে। আর এই অনুমোদনহীন বাজার সরকার ভূমি অফিসের মাধ্যমে খোঁজখবর লাগিয়ে দেখবে যে কোন জায়গায় এমন বাজার গড়ে উঠেছে। এই বাজারগুলো খুঁজে খুঁজে কিন্তু সরকার চাইলে খাস জমিতে পরিণত করে দিতে পারবে। তো 4 নম্বরে যে পয়েন্টটি আমি আলোচনা করব, সেই পয়েন্টটি আরও গুরুত্বপূর্ণ। সে পয়েন্টটি হচ্ছে 60 বিঘার উপরে যাদের কৃষি জমি আছে। আপনি বুঝতে না পারলে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ধরেন আপনারা একই পরিবারে 4 জন মানুষ ভাই আছেন। এই 4 জন ভাইয়ের আপনারা একই সাথে খান বা একই খানায় খান। এই 4 ভাইয়ের মিলে যদি 60 বিঘা জমি থেকে থাকে, কৃষি জমি থেকে থাকে, এই 60 বিঘার উপরে যদি কৃষি জমি থাকে, তবেই আপনার সেই জমিগুলো কিন্তু
আপনার খাস জমিতে পরিণত হবে বা সরকার খাস করে দিবে। তবে একটা উপায় আছে, এই জমিগুলা যদি আপনার কোনো বাণিজ্যিক ভবন কোনো কিছু গড়ে তোলেন তাহলে সেটা খাস জমি করা হবে না, এমনই বলা হয়েছে। তাই আপনারা সম্পূর্ণ জমি 60 বিঘার অধিক জমি কৃষি না রেখে কিছুটা আপনারা পারলে বাণিজ্যিক বিভিন্ন ভবন বা বিভিন্ন কলকারখানা গড়ে তুলতে পারেন। তাহলে আপনারা খাস জমি হওয়া থেকে এটা রক্ষা করতে পারবেন। এরপরে আমি যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি আলোচনা করব সেটি হচ্ছে নদী সিকিস্থি বা পতিত জমি। নদী সিকিস্থি বা পতিত জমি কি? মনে করেন নদীর পাশে যে চর জাগে বা বিভিন্ন বন লোকালয়, এই জমিগুলা অনেক দিন পড়ে থাকে। এই জমিগুলা কিন্তু অনেক ভূমি দস্যুরা নিজের নামে জাল দলিল করে অন্য জায়গায় বিক্রি করে। তো এটা থেকে আপনারা সাবধান থাকবেন। এইসব জমি কিন্তু সরকার খুঁজে খুঁজে দেখে দেখে আপনার খাস জমিতে পরিণত করবে। পরবর্তীতে আপনি যদি জমি কিনে থাকেন তাহলে কিন্তু আপনার খুবই সমস্যা হবে। আপনি কখনোই খাস জমি হওয়া থেকে এটাকে ফেরাতে পারবেন না। এরপর আমি 6 নম্বর যে পয়েন্টটি আলোচনা করব সে পয়েন্টটিও গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে অবৈধভাবে বালু উত্তোলনকৃত জমি। এটা কি? ধরেন আপনি কারো কাছ থেকে লিজ নিয়ে বা আপনার নিজের জমি আপনি বালু উত্তোলন করছেন অনেক দিন ধরে, আর এই বালু উত্তোলনের ফলে ওই বালু উত্তোলনের আশেপাশে যে বসত বাড়িগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে হুমকির দিকে ঠেলে দিচ্ছেন। কিভাবে? এই জমি কিন্তু আস্তে আস্তে এই বসত বাড়িগুলা ধসে যাবে বা বসত বাড়িগুলা ওই যে বালি তুলছেন এর সাথে মিশে যাবে, তাদের বসত বাড়ি বিলীন হয়ে যাবে। আর এমন জমি যদি থেকে থাকে, আপনারা বালি তুলে থাকেন, সরকার এসিল্যান্ড বা ভূমি অফিসের মাধ্যমে এই জমিগুলো খুঁজে খুঁজে আপনার বাজেয়াপ্ত করবে এবং আপনার জেল জরিমানাও হতে পারে। আর এই জমিগুলা পরবর্তীতে খাস খতিয়ানভুক্ত হয়ে যেতে পারে, আপনি কিন্তু ঠেকাতে পারবেন না। এর পরবর্তীতে যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটি হচ্ছে 3 বছরের অধিক আপনারা যে জমিতে খাজনা দেন না। অনেকে হয়তো বলতে পারেন, আমি অনেক বছর ধরে খাজনা দিচ্ছি না, আমার জমি তো খাস হচ্ছে না। ভাই, বর্তমান সময়ে আপনি যদি 3 বছরের অধিক খাজনা না দিয়ে থাকেন খুবই ভুল করবেন। বর্তমান সময়ে যে আইন হচ্ছে এই আইনে আপনি 3 বছরের অধিক খাজনা না দিলে আপনার জমি অবশ্যই খাস খতিয়ানভুক্ত হয়ে যাবে। পরে আপনি চিল্লালেও কিন্তু সেটা ফেরাতে পারবেন না। সো বি কেয়ারফুল এবং এখনই আপনি জমির খাজনাটা পরিশোধ করুন। এখন খাজনা দেওয়া খুবই সহজ। এখন খাজনা দেওয়ার জন্য আপনার ভূমি অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করে আপনি খাজনা দিতে পারবেন। আর এভাবেই কিন্তু আপনি বা আপনাদের যে জমিগুলো আছে সেই জমিগুলা খাস হওয়া থেকে রক্ষা করতে পারবেন। তো বর্তমান সময়ে এও বলা আছে যে দলিল যার জমি তার। তো এই কথার সঙ্গে আমি আরেকটু সংযুক্ত করতে চাই, সেটি হচ্ছে বৈধ দলিল যার জমি তার। এভাবেই কিন্তু বর্তমান সরকার এগিয়ে যাবে আর পরবর্তীতে ভূমি বন্দোবস্ত আইন প্রচলিত হবে।
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটি কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ছিলাম আপনাদের মাঝে আপনাদের প্রিয় বন্ধু মনির, আর আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল টাইম টেক মনির। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।